গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টারটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা শুরু করার আগে জানতে হবে যে তড়িৎ কী করে প্রবাহিত হয়, যে কোনো একটা যৌগ বা যে কোনো পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ কী করে প্রবাহিত হয় এবং কী রকমের বা কত রকমের যৌগ রয়েছে এবং তাদের রাসায়নিক বিক্রিয়া কীরকম, তাদের রাসায়নিক বিয়োজন কীরকম, এগুলো জানতে হবে। যে কোনো পদার্থের মধ্যে দিয়ে মনে রাখবে তড়িৎ তখনই প্রবাহিত হয় যদি যৌগটি গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় থাকে। যে কোনো যৌগ যখন জলে পুরোপুরি গুলে যাবে বা যে কোনো পদার্থে পুরোপুরি গুলে যাবে বা দ্রবীভূত অবস্থায় থাকবে বা যাকে গলানো যাবে গলিত অবস্থায়, সেই সমস্ত যৌগই কিন্তু তড়িৎ প্রবাহ করতে পারে। তো এখানে আমরা এই চ্যাপ্টারে পুরোপুরি তড়িৎ কী করে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের জন্য কী কারণ দায়ী অ্যাকচুয়ালি, সেটা আমরা এখানে জানব। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে সবার আগে জানতে হবে, কারণ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থই মেন দায়ী তড়িৎ প্রবাহের জন্য। তো সবার আগে জানতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে কোনো যৌগ বা যে সমস্ত যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলব। যে সমস্ত যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায়, এটা মনে রাখতে হবে, যৌগ কিন্তু যতক্ষণ না দ্রবীভূত হবে বা তাকে গলানো হবে ততক্ষণ কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। সুতরাং যে সমস্ত যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলব। সুতরাং সংজ্ঞাটা যদি আমি সংজ্ঞা আকারে লিখি তাহলে সংজ্ঞাটা হবে যে সমস্ত যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায়, যে সমস্ত যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে বা লিখতে পারো তড়িৎ পরিবহন করতে সক্ষম, তাদেরই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হচ্ছে যে কোনো স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, যেগুলো তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড বা লবণ, এগুলো সব আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এরা সবাই কিন্তু দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে সক্ষম। সুতরাং আমরা যদি উদাহরণ বলি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কী, তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি অ্যাসিডের কথা বলি, যদি আমরা উদাহরণ হিসেবে অ্যাসিডের কথা বলি, তাহলে প্রত্যেকটা স্ট্রং অ্যাসিড বা তীব্র অ্যাসিড হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেরকম ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বা সালফিউরিক অ্যাসিড H2SO4 বা ধরো নাইট্রিক অ্যাসিড HNO3, এগুলো সব আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিডের মধ্যে। যদি ক্ষারের মধ্যে বলি, তা তীব্র ক্ষার যেরকম KOH, পটাশিয়াম হাইড্রক্সাইড বা ধরো সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, এগুলো সব আমাদের তীব্র ক্ষার, এগুলো সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লবণের ক্ষেত্রে যদি ধরি তাহলে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl, পটাশিয়াম ক্লোরাইড KCl বা ধরো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, আরও আছে যেমন ধরো জিঙ্ক সালফেট ZnSO4, এরকম প্রত্যেকটা হচ্ছে আমাদের কপার সালফেট CuSO4, এগুলো প্রত্যেকটা আমাদের কি লবণের আন্ডারে পড়বে এবং সব আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেরকম গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় সবাই তড়িৎ পরিবহন করতে পারে। অ্যাসিডের কিছু রয়েছে যেগুলো তীব্র অ্যাসিড, ক্ষার কিছু তীব্র ক্ষার রয়েছে এবং লবণ, এগুলো প্রত্যেকটা আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যারা দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে সক্ষম বা তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলব। ঠিক আছে, এবার যদি আমরা বলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ একেবারে প্রথমে আমাদের এই দুটো প্রথমে জানতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কী। না, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যদি বলি, এখানে এটা লিখে নেবে তোমরা, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কী। হ্যাঁ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে সমস্ত যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে না। যারা তড়িৎ পরিবহন করতে পারবে না, তাহলে আমি এখানে কী করে দেবো, যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরই আমরা কি বলবো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যারা করতে পারবে তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যদি দ্রবীভূত বা গলিত অবস্থায়। যারা দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে না তাদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। উদাহরণ হিসেবে কী হতে পারে? উদাহরণ হিসেবে দিতে পারি আমরা, যেরকম ধরো চিনি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এটা কিন্তু দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, চিনি। বা ধরো গ্লুকোজ
বা ধরো অ্যালকোহল, এদের কোনোটাই কিন্তু দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে সক্ষম নয়। সুতরাং এদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন দেয়, উদাহরণ লিখতে দেয় যে এমন কিছু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম বলো যেগুলোকে সহজেই গলানো যায়। সাধারণত তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো কিন্তু সহজে গলানো যায় না। যদি গলানো যেত তাহলে কিন্তু তারা তড়িৎ পরিবহন করতে পারত, তাহলে তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে যেত। সুতরাং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কিন্তু সহজে গলানো যায় না বা দ্রবীভূত করা যায় না, সেজন্যই তারা তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যারা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কিন্তু সহজেই তাদেরকে গলানো যায়। ঠিক আছে। তো এর মাঝে মাঝে উদাহরণ দিয়ে দেয়। তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কিন্তু সহজেই গলানো যায়, সহজেই গলানো যায়। এমন কিছু পদার্থ আছে তারা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কিন্তু সহজেই এদেরকে গলানো যাবে। মাঝে মাঝে উদাহরণ দিয়ে দেয়। তো এগুলো হবে যেমন ধরো ঘি, আবার ধরো মাখন, বা ধরো মোম। এই তিনটে এমন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এদেরকে কিন্তু সহজেই আমরা গলাতে পারবো। মানে তড়িৎ অবিশ্লেষ্য হওয়া সত্ত্বেও কিন্তু এরা গলানো যাবে বা আমরা গলাতে পারবো। তো মাঝে মাঝে এই উদাহরণ পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম বলো যেগুলোকে সহজেই গলানো যায়। তো উত্তর হবে ঘি, মাখন বা মোম, এই তিনটেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ পড়লাম। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি না, যেগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি, যেগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে না। তো এই যে তড়িৎ পরিবহন করছে, তো আমরা কি করে বুঝবো যে কোনো একটা পদার্থ সেটা তড়িৎ বিশ্লেষ্য কি না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কী করে বুঝবো? আমাদের তো বুঝতে হবে যে এই পদার্থটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো কী করে বুঝবো যে কোনো একটা পদার্থ বা যে কোনো একটা যৌগ সেটা তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য? তার জন্য একটা পরীক্ষা রয়েছে। পরীক্ষা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের ওপর তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের পরীক্ষা। মানে যে কোনো একটা কন্টেনারের মধ্যে বা যে কোনো একটা জারের মধ্যে আমরা একটা পদার্থ নেব এবং সেই পদার্থটা আমরা কী করে বুঝবো পরীক্ষার মাধ্যমে যে এইটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি হয় তাহলে পরে তো সেটা তড়িৎ পরিবহন করতে পারবে, আর যদি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয় তাহলে সেটা তড়িৎ পরিবহন করতে পারবে না। সুতরাং আমরা কি কারেন্ট পাঠিয়ে বা তড়িৎ পাঠিয়ে আমরা দেখব যে এই পদার্থটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে পরীক্ষাটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন পরীক্ষা বা তড়িৎ পরিবহনের পরীক্ষা। তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের পরীক্ষা। তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের পরীক্ষা আমরা কী করে বুঝবো? এর জন্য তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, ডায়াগ্রাম দিয়ে বা ছবি এঁকে বোঝানো হয়েছে। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা আমি কন্টেনার নিয়েছি, এরকম একটা ধরো আমি জার নিয়েছি। ঠিক, এই জারের মধ্যে ধরো যে পদার্থটা আমি এক্সপেরিমেন্ট করব বা পরীক্ষা করব যে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেই পদার্থটা তোমাকে এখানে নিতে হবে, সেই যৌগটা এখানে নিতে হবে। ধরো আমি যৌগটা নিয়েছি এখানে, এটা আমি জানি না এখনও অবধি যে এটা তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য। এটা যৌগ তুমি এখানে নিয়েছো, যেটা হয় তড়িৎ বিশ্লেষ্য হবে নালে তড়িৎ অবিশ্লেষ্য হবে, সেটা পরীক্ষা সাপেক্ষ, পরীক্ষার পর বোঝা যাবে। ধরো এই যৌগটা নেওয়া হয়েছে। এবার আমরা কি করব না, দুটো গ্রাফাইট দণ্ড এখানে ডোবাতে হবে। এই যৌগের মধ্যে দুখানা গ্রাফাইট দণ্ড আমাদের ডোবাতে হবে এবং আংশিক নিমজ্জিত হতে হবে। মানে কিছুটা উপরে থাকবে, তরলের উপরে থাকবে, আর কিছুটা তরলের ভেতরে নিমজ্জিত অবস্থায় থাকবে। মানে আংশিক নিমজ্জিত দুটো আমাকে গ্রাফাইট দণ্ড এখানে নিতে হবে। এইটা একটা, আরেকটা এরকম গ্রাফাইট দণ্ড আমাকে নিতে হবে। এই গ্রাফাইট দণ্ড, এই দুটো হচ্ছে গ্রাফাইট দণ্ড। ঠিক আছে, যেটা তরলের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে। এবং এইখান থেকে আমাকে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। এই ব্যাটারি একটা আমাকে এখান থেকে কানেক্ট করতে হবে। এই যে ব্যাটারিটার সঙ্গে একটা চাবি লাগানো থাকবে, এইটা হচ্ছে চাবি।
ঠিক। আর এখানে চাবির পরে একটা আমরা ধরো একটা বাল্ব লাগিয়ে দেবো, ধরো এরকম একটা বাল্ব আমি লাগিয়ে দিয়েছি, এটা বাল্ব বা যে কোনো লাইট ধরতে পারো। এই এটাকে আর একটু আমি ডান দিকে করে দিচ্ছি, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। ধরো এই যৌগটা নেওয়া হয়েছে, তরলটা নেওয়া হয়েছে এবং এই গ্রাফাইট দণ্ড এরকম কানেকশন করা আছে, ঠিক। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট, ঠিক আছে। তাহলে মোটামুটি এরকম সিস্টেমটা করা হয়, যেখানে একটা ব্যাটারির সঙ্গে একটা চাবি লাগানো আছে, চাবিটা ধরে নাও কে ফর কি মানে চাবি, ঠিক আছে। এখানে একটা লাইট লাগানো আছে, এটাকে হচ্ছে তোমার লাইট বা বাল্ব যে কোনো কিছু বলতে পারো, এটা লাইট, ঠিক। আচ্ছা, তাহলে দেখো দুখানা গ্রাফাইট দণ্ড এখানে দেওয়া রয়েছে, এই দুটো হচ্ছে গ্রাফাইট দণ্ড, এই দুটোই হচ্ছে তোমাদের গ্রাফাইট দণ্ড, ঠিক। তার সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। এবার ব্যাটারির যে নেগেটিভ পার্ট, এটা হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে আমাদের ব্যাটারি। এবার ব্যাটারির যে নেগেটিভ পার্টের সঙ্গে যেটা কানেক্ট থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড। তার মানে এইটা হচ্ছে তোমার ক্যাথোড, এই গ্রাফাইট দণ্ডটাকে আমরা বলবো ক্যাথোড। আর ব্যাটারির পজিটিভ পার্টের সঙ্গে কানেক্ট আছে কোনটা, এইটা, তাহলে এটাকে আমরা বলবো অ্যানোড। তাহলে এই গ্রাফাইট দণ্ডটা হচ্ছে আমার অ্যানোড। আমরা জানি ক্যাথোড অ্যানোড দুটোই আমরা পরিচিত, কাকে ক্যাথোড বলে কাকে অ্যানোড বলে। সুতরাং ব্যাটারির নেগেটিভ পার্টের সঙ্গে যেটা লাগানো আছে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর যেটা পজিটিভ পার্টের সঙ্গে লাগানো রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যানোড। এবং এই দুটোকে একসাথে বলা হয় তড়িৎদ্বার। এই দুটোকে একসাথে, দ্যাট ইজ ক্যাথোড প্লাস অ্যানোড, এই দুটোকে আমরা একসাথে বলবো তড়িৎদ্বার, ঠিক আছে। তার মানে এখানে ক্যাথোড এবং অ্যানোড এই দুটো একসঙ্গে পরিচিত হয় তড়িৎদ্বার, দুটোকে একসঙ্গে আমরা বলি তড়িৎদ্বার। এবং এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফাইট দণ্ড, একটা ক্যাথোড হিসেবে কাজ করে, একটা অ্যানোড হিসেবে কাজ করে, ঠিক। আচ্ছা, এবার যখনই আমি এখান থেকে কিটাকে প্রেস করব, মানে চাবিটা দেবো, মানে সুইচ টিপবো, তখনই কি, যদি এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে কিন্তু এখানে লাইটটা জ্বলবে। যদি এইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে এখানে কিন্তু লাইট জ্বলবে। আর যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না হয় তাহলে এখানে কিন্তু লাইটটা জ্বলবে না। তার কারণ হচ্ছে যখনই আমি এখানে প্রেস করব, চাবিটা দেবো, তার মানে কি এখান থেকে কারেন্টটা, যেটা ব্যাটারি থেকে যে কারেন্টটা পাস করবে সেটা কিন্তু সোজা এখান দিয়ে হয়ে একদম পজিটিভের থ্রু দিয়ে আসবে, এখান থেকে কারেন্টটা প্রবাহিত হয়ে একদম অ্যানোডে চলে আসবে। এই অ্যানোডে তার মানে কি এই গ্রাফাইট দণ্ডটা বা অ্যানোডটাই কি কারেন্টটা রয়েছে বা তড়িৎটা রয়েছে। এবং এই গ্রাফাইট দণ্ডের সঙ্গে দেখো এই গ্রাফাইট দণ্ডের কোনো রকম কিন্তু কোনো টাচ নেই, কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু নেই, ঠিক। তাহলে যখনই আমি এখান থেকে চাবিটা টিপবো তখন এখান থেকে কারেন্টটা কি পাস করবে, পাস করে সোজা এসে এখানে অ্যানোডে আসবে। এবং যদি এই যৌগটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে কারেন্টটা কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মাধ্যমে এই ক্যাথোডে এসে পৌঁছাবে এবং ক্যাথোড থেকে কারেন্টটা আবার উঠবে, উঠে এসে এই সার্কিটটা কমপ্লিট করবে। তার মানে কি একটা বদ্ধ বর্তনী সৃষ্টি করবে। এবং যখনই বদ্ধ বর্তনী সৃষ্টি হবে তখন কিন্তু এই লাইটটা এখানে জ্বলে যাবে। আবার বলছি, যখনই আমি সুইচটা টিপবো এখানে তখনই কিন্তু কারেন্টটা, ব্যাটারি থেকে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে বা তৈরি হচ্ছে, তড়িৎটা উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু এর মাধ্যমে সোজা একদম অ্যানোডে চলে আসবে, ঠিক আছে। এবার অ্যানোডের সঙ্গে ক্যাথোডের তো কোনো টাচ নেই, তার মানে অ্যানোডের মধ্যে কারেন্টটা রয়েছে। এবং যদি এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মাধ্যমে কারেন্টটা কিন্তু সোজা এই ক্যাথোডে এসে পৌঁছাবে এবং ক্যাথোডের মাধ্যমে সোজা কারেন্টটা উপরে উঠে এই সার্কিটটা কমপ্লিট করবে। তাহলে পজিটিভ থেকে শুরু হয়ে একদম সোজা নেগেটিভে চলে আসছে, তাই তো। তার মানে একটা বদ্ধ বর্তনী ক্রিয়েট হচ্ছে বা বদ্ধ বর্তনীর সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু এই লাইটটা এখানে জ্বলে যাবে যদি এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। আর যদি না হয় তাহলে যখনই আমি এখানে সুইচটা দেবো তখন কারেন্টটা কিন্তু পাস করবে, পাস করে এখান দিয়ে সোজা অ্যানোডে এসে পৌঁছবে এবং অ্যানোড থেকে তো আর ক্যাথোডে যেতে পারবে না, কারণ এই যৌগটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি না হয় তাহলে ক্যাথোড অ্যানোডে এসে কিন্তু অ্যানোডেই থেকে যাবে, এটা কিন্তু আর ক্যাথোড অবধি পৌঁছতে পারবে না। কারণ যদি এই যৌগটা আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে থাকে তবেই পৌঁছবে, না হলে কিন্তু পৌঁছতে পারবে না তরলের মধ্যে দিয়ে, তাহলে এখানে এসেই আটকে যাবে, এখানে আর আসতে পারবে না। তার ফলে কি বর্তনীটাও আমার পুরো কমপ্লিট হবে না, বদ্ধ বর্তনী সিস্টেম কমপ্লিট হবে না, তখন এই লাইটটা জ্বলবে। বোঝা গেল? তার মানে আমরা এই লাইটটা জ্বলা থেকে বুঝতে পারবো যে আমার এই যে যৌগটা আমরা নিয়েছি পরীক্ষার জন্য এটা আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যদি লাইটটা জ্বলে তাহলে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যদি লাইট না জ্বলে তাহলে এটা হবে আমার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বোঝা গেল? তার মানে আমি এখানে লিখে দিচ্ছি ছোট করে, যদি লাইট বা বাল্ব জ্বলে তাহলে যৌগটা আমার হবে তড়িৎ বিশ্লেষ্য
পদার্থ। আর যদি লাইট না জ্বলে তাহলে সেটা আমার হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বোঝা গেল? আচ্ছা, তো এটা হচ্ছে মেন বেসিক জিনিসটা, যেটা আমি পরীক্ষার মাধ্যমে কি করে বুঝবো যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু তড়িৎ পরিবহন করার ক্ষমতা সমান নয়। কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি, যে সমস্ত পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো, আর যারা পারবে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। এখন সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা একরকম নয়। সবার কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন করার ক্ষমতা কিন্তু একরকম নয়, সবার এক এক রকম। এক এক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা এক এক রকম হয়ে থাকে। এখন যেহেতু আমরা যদি দেখি যে বাল্বটা সুইচটা দেওয়ার পর, এই যে সুইচটা টেপার পর যদি দেখো বাল্বটা খুব তীব্রভাবে জ্বলছে, মানে প্রচণ্ড তীব্রভাবে যদি জ্বলে, তাহলে বুঝতে হবে যে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে তার তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু প্রচণ্ড বেশি। আর যদি সুইচটা দেওয়ার পর বাল্বটা দেখো মৃদুভাবে জ্বলছে, টিম করে জ্বলছে, তার মানে কি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থর তড়িৎ পরিবহন ক্ষমতা কম। দুটো ক্ষেত্রেই কিন্তু যৌগটা তড়িৎ বিশ্লেষ্য হবে। যদি বাল্বটা তোমার প্রচণ্ড তীব্রভাবে জ্বলে বা খুব মৃদুভাবে জ্বলে, টিম করে জ্বলে, তাহলে পরে কিন্তু দুটো ক্ষেত্রেই তুমি বলতে পারবে যে এই যৌগটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য যৌগ, যেহেতু বাল্বটা জ্বলছে। আর বাল্বটা যদি একদমই না জ্বলে, নিভে থাকে, তাহলে পরে সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এখন ব্যাপার হচ্ছে যদি বাল্বটা প্রচণ্ড তীব্রভাবে জ্বলে, তার মানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা নিয়েছি তার কিন্তু তড়িৎ পরিবহন করার ক্ষমতা অনেক বেশি। তখন সেটাকে আমরা কি বলবো? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি বাল্বটা টিম করে জ্বলে, হালকা করে জ্বলে, তাহলে কিন্তু সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে তার তড়িৎ পরিবহন করার ক্ষমতা কম। তার মানে আমরা কি দেখলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আরেকটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলবো? যাদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা খুব বেশি, তাদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের মধ্যে দিয়ে তড়িৎ খুব দ্রুত প্রবাহিত হয়, এদের মধ্যে দিয়ে তড়িৎ খুব দ্রুত প্রবাহিত হয়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলবো? যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করার ক্ষমতা কম, এদের মধ্যে তড়িৎ কি খুব ধীরে ধীরে প্রবাহিত হয়, তাদেরকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম যে সুইচ টেপার পর যদি বাল্বটা খুব তীব্রভাবে জ্বলে, তাহলে এই পদার্থটা হলো তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি টিম করে জ্বলে, তাহলে সেটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নির্ভর করছে আমি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে নিয়েছি, সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তার মানে সেটা তড়িৎ পরিবহন কীরকম করতে পারে। যদি খুব তীব্রভাবে তড়িৎ পরিবহন করে বা দ্রুত তড়িৎ পরিবহন করে, তাহলে বাল্বটা দ্রুত জ্বলবে বা তীব্রভাবে জ্বলবে, আলোটা বেশি হবে। আর যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা মৃদু হয়, তাহলে বাল্বের আলো কম হবে, বাল্বটা টিম করে জ্বলবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুরকম হয়ে থাকে। একটা হলো তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আরেকটা হলো আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা হলো আমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং এইটা আমরা ভাগটা করলাম, এই ভাগটা হচ্ছে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। আমাকে যদি প্রশ্ন করে যে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী, আমি বলবো যে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুরকমের হয়ে থাকে। একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে আমরা লিখব তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী, তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী, তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুরকম ভাগে ভাগ করতে পারি। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যদি উদাহরণ জানতে চাই, আমি কি লিখব? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? যারা খুব দ্রুত তড়িৎ পরিবহন করতে পারে বা যাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা খুব বেশি, তারাই হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে যে কটা আমাদের তীব্র ক্ষার রয়েছে, তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড বা লবণ, এগুলো সব কটা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেরকম অ্যাসিডের মধ্যে যদি আমি বলি, আমি উদাহরণ হিসেবে এটা অ্যানোডটাই মুছে দিলাম, তোমরা ছবিটা যদি পারো তো এঁকে নিও খাতাতে। আমি এটা মুছে দিলাম অ্যানোডটা এখানে। তো যদি আমি উদাহরণ হিসেবে বলি, যদি অ্যাসিডের ক্ষেত্রে বলি, অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, H2SO4 হবে, H2SO4 হবে, HNO3 হবে, তীব্র বিশ্লেষ্য পদার্থ। ক্ষারের মধ্যে যদি বলি, ক্ষারের মধ্যে KOH হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে, NaOH হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। যদি লবণের ক্ষেত্রে বলি,
লবণের ক্ষেত্রে আমার সোডিয়াম ক্লোরাইড হবে, কেসিএল হবে, পটাশিয়াম ক্লোরাইড হবে, এগুলো সব আমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaCl হবে, কেসিএল হবে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড সব আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে এদের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি, এদের মধ্যে তড়িৎ খুব দ্রুত হারে প্রবাহিত হবে। আর অন্যদিকে যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উদাহরণ জানতে চাই আমাদের, তাহলে আমরা কি বলবো, যেমন ধরো অ্যাসিডিক অ্যাসিড হতে পারে, একটা উইক অ্যাসিড বা খুব মৃদু অ্যাসিড, বা ধরো ফর্মিক অ্যাসিড হতে পারে, এটাও উইক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে যেগুলো তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার সেগুলো আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর অন্যদিকে যেগুলো মৃদু অ্যাসিড সেগুলো আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বোঝা গেল? তাহলে এইভাবে এই প্রশ্নটা মাঝে মাঝে আসে পরীক্ষাটা, ছবি এঁকে তখন আমাদের পরীক্ষাটা করতে হবে এবং লিখতে হবে। বইতে তোমরা এটা পেয়ে যাবে, দেখবে। আচ্ছা, এর পরের যে টপিকটা বা পরের পার্টটা আমি আসছি, পরের পার্টটা হচ্ছে এবারে যে এই যে আমরা বললাম যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তো কিভাবে তড়িৎ পরিবহন করে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় কী করে তড়িৎ পরিবহন করতে পারে, সেটা আমরা কী করে বুঝবো, যে অ্যাকচুয়াল যে মেকানিজমটা, যে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন গলানো হয় তাকে, বা কোনো সলিউশনে বা কোনো দ্রবণে যখন তাকে দ্রবীভূত করা হয়, সেটা যখন দ্রবীভূত হয় তখন সেটা কী করে তড়িৎ পরিবহন করতে পারে। তো সেটা আমরা কী করে করবো, তার একটা পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা হচ্ছে যে গলিত ও দ্রবীভূত অবস্থায়, গলিত ও দ্রবীভূত অবস্থায়, গলিত ও দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি, তড়িৎ পরিবহন পদ্ধতি, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি। আচ্ছা, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি, এক্ষেত্রে এটা জানার জন্য যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় কীভাবে তড়িৎ পরিবহন করে, তার মেকানিজমটাকে সেটা জানার জন্য একটা পরীক্ষা রয়েছে। যে পরীক্ষাটা আমরা এখানে ছবির ডায়াগ্রামটা অনেকটা তোমার আগের ডায়াগ্রামের মতোই। যে ধরো একটা কন্টেনার নেওয়া হয়েছে, এখানে একটা জার বা কন্টেনার আছে, যে কন্টেনারের মধ্যে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব। এই কন্টেনারের মধ্যে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধরা যাক এটা নেওয়া হয়েছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে ধরো পরীক্ষা করছি, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক? আচ্ছা, এক্ষেত্রে দুখানা গ্রাফাইট দণ্ড যেরকম আগের মতো ছিল, দুটো গ্রাফাইট দণ্ড আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে। একটাকে আমরা বলবো ক্যাথোড, আরেকটাকে আমরা বলবো অ্যানোড। দুটো গ্রাফাইট দণ্ড থাকবে এবং অবশ্যই একটা ব্যাটারির সঙ্গে এটা কানেক্ট করা থাকবে। তাহলে ব্যাটারিটা এরকমভাবে ডায়াগ্রামটা আসবে। ব্যাটারির এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এবং এর সঙ্গে একটা চাবি অবশ্যই লাগানো রয়েছে। ধরো এই চাবিটা এখানে লাগানো রয়েছে, এটা কে, দ্যাট ইজ কি বা চাবি, এবং এখান থেকে সোজা এই কানেক্টেড হয়ে গেছে। এখানে কোনো বাল্ব বা লাইট লাগানো নেই, ঠিক? তাহলে দুটো গ্রাফাইট দণ্ড দেওয়া রয়েছে, যেটাকে আমরা একসাথে বলবো তড়িৎদ্বার, এবং একটা হচ্ছে ক্যাথোড আর একটা অ্যানোড। জেনারেলি যেটা নেগেটিভ পার্টের সঙ্গে যুক্ত থাকে সেটা আমাদের ক্যাথোড হয়। তো নেগেটিভ পার্টের সঙ্গে ব্যাটারির এটা যুক্ত আছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের ক্যাথোড, এবং যেটা পজিটিভ পার্টের সঙ্গে যুক্ত থাকবে সেটা হয়ে যাবে আমার অ্যানোড। এই, ঠিক আছে? আচ্ছা, এবার একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl আমরা নিয়েছি, এবং দুটো আংশিক নিমজ্জিত তড়িৎদ্বারকে আমরা কানেক্ট করেছি একটা ব্যাটারির সঙ্গে, একটা ক্যাথোড একটা অ্যানোড, দুটো তড়িৎদ্বার, এবং চাবি এখানে এই অবস্থায় কিন্তু অফ রয়েছে, ঠিক? যখনই আমরা সুইচটা অন করে দেবো, চাবিটা যখনই আমরা অন করে দেবো, সুইচ অন করে দেবো, তখনই কিন্তু কি হবে, যে সোডিয়াম ক্লোরাইড যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং এটা কিন্তু তড়িৎ প্রবাহিত করবে বা তড়িৎ প্রবাহ করবে। এবং সাথে সাথে এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য এটা কিন্তু ভেঙে যাবে, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন ঘটবে, বা NaCl বিয়োজিত হয়ে যাবে। NaCl এর বিয়োজন ঘটবে, এবং NaCl কী তৈরি করবে? আয়ন তৈরি করবে, কিছু পজিটিভ আয়ন এবং কিছু নেগেটিভ আয়ন তৈরি করবে। যখনই আমি সুইচটা প্রেস করে দেবো বা চাবিটা দিয়ে দেবো, তখন এর মধ্যে থেকে কিন্তু ব্যাটারি থেকে কারেন্টটা আস্তে 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 এই তড়িৎদ্বারের মধ্যে দিয়ে নামবে, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়ার জন্য কি এইখান থেকে কারেন্টটা এখানে এসে পৌঁছাবে, এবং আস্তে আস্তে বর্তনীটা কমপ্লিট করবে, মানে বদ্ধ বর্তনী সৃষ্টি করবে। এবং যেহেতু এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা নিয়েছি তার কিন্তু বিয়োজন ঘটবে বা বিয়োজিত হবে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড আমরা এখানে নিয়েছি, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং সোডিয়াম ক্লোরাইডের কিন্তু বিয়োজন ঘটবে বা সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে যাবে।
এবং বিয়োজিত হয়ে আয়ন তৈরি করবে, এবং যে আয়নের জন্যই কিন্তু তড়িৎটা প্রবাহিত হবে। সুতরাং কীভাবে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হবে না, সোডিয়াম ক্লোরাইড এরকমভাবে ভাঙবে, একটা সোডিয়াম প্লাস এবং একটা Cl মাইনাস তৈরি করবে, মানে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তৈরি করবে। তার মানে যখনই এখানে তড়িৎ প্রবাহিত হবে, এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী তৈরি করবে, ভেঙে গিয়ে Na প্লাস তৈরি করবে এবং Cl মাইনাস তৈরি করবে, Na প্লাস আর Cl মাইনাস তৈরি করবে। এবং Na প্লাস কি, Na প্লাস তো পজিটিভ, Na প্লাস পজিটিভ, সুতরাং পজিটিভগুলো কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে, কারণ ক্যাথোড তো নেগেটিভের সঙ্গে কানেক্ট রয়েছে, ক্যাথোড তো ব্যাটারির নেগেটিভ পার্টের সঙ্গে কানেক্ট রয়েছে। সুতরাং এটা যেহেতু ব্যাটারির নেগেটিভ পার্টের সঙ্গে কানেক্ট রয়েছে, সুতরাং এগুলো সব নেগেটিভ থাকবে। এবং অ্যানোডটা যেহেতু এটা অ্যানোডটা পজিটিভ পার্টের সঙ্গে কানেক্ট রয়েছে, সুতরাং এখানে সব পজিটিভ থাকবে। এবার সোডিয়াম ক্লোরাইড যখন ভাঙবে Na প্লাস Cl মাইনাসে ভাঙবে, সুতরাং সোডিয়াম ক্লোরাইড তো পজিটিভ, সুতরাং এ সবসময় কোথায় চাইবে, নেগেটিভের দিকে যেতে, নেগেটিভের দিকে যেতে চাইবে। এবং Cl তো মাইনাস, অ্যানায়ন, সুতরাং এই চাইবে কোথায়, অ্যানোডের দিকে যেতে, মানে পজিটিভের দিকে যেতে চাইবে। সুতরাং এর গতিপথটা এরকম হবে। তার মানে কি, সোডিয়াম ক্লোরাইড কিন্তু ভেঙে যাবে, তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ হলে এটা বিয়োজন করবে, বিয়োজন করে কিছু ধনাত্মক আয়ন এবং কিছু ঋণাত্মক আয়ন তৈরি করবে। এবং এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো কিন্তু তাদের উল্টো দিকে, তার মানে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন যেগুলো, সেগুলো কিন্তু ক্যাথোডের দিকে যাবে, এবং যেগুলো ঋণাত্মক আয়ন বা যেগুলো অ্যানায়ন, সেগুলো কিন্তু অ্যানোডের দিকে যাবে। এবং এর ফলে কি, পুরো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে, এবং অটোমেটিক্যালি কিন্তু তখন এই সিস্টেমটা কারেন্ট চলে আসবে বা কারেন্ট প্রবাহিত হবে, এই সিস্টেমটায় কারেন্ট চলে আসবে। এই আই ফর কারেন্ট কিন্তু প্রবাহিত হবে। তো এইভাবে কিন্তু যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন ঘটে থাকে। কারণ যখনই আমরা কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব, সেটা কিন্তু কারেন্ট বা তড়িৎ প্রবাহনের ফলে প্রবাহিত হওয়ার পরে এটা ভেঙে যাবে বা তার বিয়োজন ঘটবে। বিয়োজন ঘটে সেই কিছু ধনাত্মক আয়ন এবং কিছু ঋণাত্মক আয়ন তৈরি করবে, এবং ধনাত্মক আয়নগুলো তোমার ক্যাথোডের দিকে যাবে, যেহেতু সে ধনাত্মক, সে সুতরাং সে নেগেটিভের দিকে যেতে চাইবে, এবং যেগুলো ঋণাত্মক আয়ন সেগুলো অ্যানোডের দিকে যেতে চাইবে। এবং এর ফলে এই যে আয়নের গতিপথ, সেই গতিপথের মাধ্যমে কারেন্টটা সে কিন্তু ক্যারি করবে বা কারেন্টটা নিয়ে যাবে, এবং আলটিমেট তড়িৎটা প্রবাহিত হবে। সুতরাং এখানে NaCl এর কিন্তু বিয়োজন হবে বা NaCl বিয়োজিত হবে, NaCl বিয়োজিত হবে বা NaCl এর বিয়োজন ঘটবে, এবং Na প্লাস এবং Cl মাইনাস আয়ন তৈরি হবে। এবং এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটিকে বলা হয় আয়নাইজেশন। এই যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে বা সোডিয়াম ক্লোরাইডের বিয়োজন ঘটে কিছু সোডিয়াম আয়ন, কিছু Cl মাইনাস আয়ন তৈরি হচ্ছে, কিছু ধনাত্মক আয়ন বা কিছু ঋণাত্মক আয়ন তৈরি হচ্ছে, এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় আয়নাইজেশন বা তড়িৎ বিয়োজন। সুতরাং অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে তড়িৎ বিয়োজন বা আয়নাইজেশন কাকে বলে, তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন কাকে বলে। তার সংজ্ঞাটা কীরকম হবে, সংজ্ঞাটা হবে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে দ্রবীভূত করলে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে দ্রবীভূত করলে বা গলিত করলে বা গলালে পদার্থটি সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এরূপ বিয়োজনকে বলা হয় আয়নাইজেশন বা তড়িৎ বিয়োজন। তার সংজ্ঞাটা যদি আমি এখানে লিখি, সংজ্ঞাটা এরকম দাঁড়াবে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে দ্রবীভূত করলে, বা গলিত করলে পদার্থটি সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এরূপ বিয়োজনকে বলে আয়োনাইজেশন বা তড়িৎ বিয়োজন। আয়োনাইজেশন কথাটা অ্যাকচুয়ালি ইংরেজি শব্দ, বাংলায় একে বলে তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন, এটা জেশন হবে, আয়োনাইজেশন। এই
তো সংজ্ঞাটা কী দাঁড়ালো? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে দ্রবীভূত করলে বা গলিত করলে পদার্থটি সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এরূপ বিয়োজনকে আমরা বলি আয়নাইজেশন বা তড়িৎ বিয়োজন। এখানে দেখো একটা কথা আমি লিখেছি, সম্পূর্ণ বা আংশিকভাবে বিয়োজিত হয়, সম্পূর্ণ বা আংশিকভাবে বিয়োজিত হয়। তার মানে কি, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমরা নেব সেটা কেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার উপরে নির্ভর করছে। যদি সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, যদি সেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে আংশিকভাবে বিয়োজিত হবে। নির্ভর করছে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কীরকম নিয়েছি তার উপর। যেহেতু আমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে বুঝিয়েছি, সোডিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সুতরাং এটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। কিন্তু আমি যদি সোডিয়াম ক্লোরাইড না নিয়ে অন্য কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতাম তাহলে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হতো না, তাহলে সেটা আংশিকভাবে বিয়োজিত হতো। সুতরাং নির্ভর করছে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কীরকম নিয়েছি, তার প্রকৃতি কীরকম। সুতরাং সংজ্ঞার সময় কিন্তু আমাকে দুটো কথাই লিখতে হবে, সম্পূর্ণভাবে বা আংশিকভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম আয়ন এবং Cl- আয়ন তৈরি করবে। সোডিয়াম হচ্ছে আমাদের পজিটিভ আয়ন বা ক্যাটায়ন এবং সেগুলো ক্যাথোডের দিকে যাবে, এবং যেগুলো Cl- মানে ক্লোরাইড আয়ন, যেগুলো অ্যানায়ন, সেগুলো আমার অ্যানোডের দিকে যাবে। তার মানে আমরা বলতে পারি যে ক্যাথোডের দিকে যে সমস্ত আয়নগুলো আকর্ষিত হয় সেগুলো হচ্ছে আমার ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন, এবং অ্যানোডের দিকে যে আয়নগুলো আকর্ষিত হয় সেগুলো হচ্ছে আমাদের অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। ঠিক আছে? আচ্ছা, যদি অন্য কোনো একটা ধরো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া হয়, ধরো ZnSO4 জিঙ্ক সালফেট, তাহলে এটা কীরকমভাবে বিয়োজিত হবে? জিঙ্ক সালফেট যদি দেওয়া হয় বা ZnSO4 যদি দেওয়া হয়, এটা কীরকমভাবে বিয়োজিত হবে? না, ZnSO4 জিঙ্ক সালফেটে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে। কীরকম করে ভাঙবে? এটা তৈরি করবে জিঙ্ক 2+ প্লাস সালফেট 2-। তার মানে কি, এই সলিউশনে এখানে জিঙ্ক 2+ হয়ে যাবে আর SO4 2- হয়ে যাবে। জিঙ্ক সালফেট মানে জিঙ্ক সালফেটের কি বিয়োজন ঘটবে। তো একই রকমভাবে এটাকে আমরা বলবো কি ক্যাটায়ন, কারণ এই ক্যাটায়নগুলো কি ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, এবং যে অ্যানায়নগুলো রয়েছে সালফেট আয়ন সেগুলো আমার অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। সুতরাং ক্যাথোডের দিকে যদি আকৃষ্ট হয় সেগুলোকে আমরা বলবো ক্যাটায়ন, এবং অ্যানোডের দিকে যদি আকৃষ্ট হয় সেগুলোকে আমরা বলবো অ্যানায়ন, বা বলতে পারি আমরা ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার কিছু ইম্পর্টেন্ট এমবি করে তোমরা খাতায় লিখে রাখো, মেন পয়েন্ট করে, মাঝে মাঝে এগুলো কাজে লাগে। যেমন এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আমরা পড়লাম, বা কী করে বুঝবো কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। মনে রাখবে, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে বিয়োজিত হয় না বা জলে দ্রবীভূত হয় না তারা কিন্তু কখনোই তড়িৎ পরিবহন করতে পারবে না। তড়িৎ পরিবহন করার জন্য তাদেরকে কিন্তু জলে বিয়োজিত হতেই হবে। যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তখনই তড়িৎ পরিবহন করতে পারবে যদি তারা জলে বিয়োজিত হয়। তো এটা স্টার মার্ক করে লিখে নাও খাতায়, যে যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে বিয়োজিত হয় না সেগুলি তড়িৎ পরিবহন করতে পারে না বা তড়িৎ পরিবহন করে না। লিখে দিচ্ছি আমি বোর্ডে, যেসব স্টার মার্ক করে লিখে নাও, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে বিয়োজিত হয় না, জলে বিয়োজিত হয় না সেগুলি তড়িৎ পরিবহন করে না, সেগুলি তড়িৎ পরিবহন করে না। আর কি আছে না, তড়িৎ বিশ্লেষ্যে ইলেকট্রন প্রবাহ কিন্তু ঘটে না, আয়ন প্রবাহিত হয়। এটা মনে রাখবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হবে কিন্তু শুধুমাত্র আয়নের জন্য। আয়ন মানে পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, এবং ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, যেরকমই হোক না কেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ প্রবাহিত হবে শুধুমাত্র আয়নের জন্য। এখানে কিন্তু ইলেকট্রন কোনোরকমভাবে দায়ী নয়। ইলেকট্রনের জন্য তড়িৎ প্রবাহিত হয় একমাত্র ধাতুতে। এটা মনে রাখবে, আমরা যখন মেটাল পড়ব বা ধাতু পড়ব, সেই ধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে ইলেকট্রনের জন্য, কিন্তু যখনই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করতে পারবে কিন্তু আয়নের জন্য, ইলেকট্রনের জন্য কিন্তু নয়। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বা আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্যে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ইলেকট্রন প্রবাহ হয় না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ইলেকট্রন প্রবাহ হয় না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ইলেকট্রন প্রবাহ হয় না, যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আয়ন, মানে আয়ন প্রবাহিত হয়। আয়ন প্রবাহিত হয়, এবার আয়নটা ধনাত্মক আয়ন হতে পারে, ঋণাত্মক আয়ন হতে পারে, আয়ন প্রবাহিত হয়। বোঝা গেল? তো এটা ভালো করে খাতায় লিখে নাও। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিয়োজন মাত্রা।
বিয়োজন মাত্রা মানে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বিয়োজিত হচ্ছে, তাহলে কখন সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, কখন আংশিকভাবে বিয়োজিত হবে, বা বিয়োজিত হলেও কিভাবে বিয়োজিত হবে, সেটা আমরা যে সমীকরণটা দিয়ে প্রকাশ করব বা যেটা দিয়ে প্রকাশ করব তাকে আমরা বলবো বিয়োজন মাত্রা। তো এই বিয়োজন মাত্রা আমাদের জানতে হবে যে বিয়োজন মাত্রা কি। বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা জিনিসটা হচ্ছে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ বিয়োজিত হবে, দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ বিয়োজিত হবে বা বিয়োজিত হয় তাকে আমরা বলবো বিয়োজন মাত্রা। দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ বিয়োজিত হয় বা আয়নিত হয়, বা বিয়োজিত হয়ও বলতে পারো বা আয়নিত হয়, যে কোনো একটা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে ভগ্নাংশ আয়নিত হয় বা বিয়োজিত হয় তাকে আমরা বলবো বিয়োজন মাত্রা। মানে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষ্য হয় বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে পুরোটাই বিয়োজিত হবে, আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে আংশিকভাবে বিয়োজিত হবে। তাহলে কত ভগ্নাংশ বিয়োজিত হচ্ছে সেটাই হলো আমার বিয়োজন মাত্রা। তাহলে আমরা কি লিখব? দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ আয়নিত হয়, দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ আয়নিত হয় বা বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলি বা বিয়োজন মাত্রা বলে, তাকে বিয়োজন মাত্রা বলে। ঠিক। আচ্ছা, এবার এই বিয়োজন মাত্রার উপর নির্ভর করে আমরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে সংজ্ঞা জানতে পারি। তোমরা মনে করে দেখো, কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে না, যারা খুব দ্রুত তড়িৎ পরিবহন করতে পারে, মানে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুরকম ছিল, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবং সেই যে সংজ্ঞাটা বলেছিলাম সেই সংজ্ঞাটা কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। কিন্তু যদি বিয়োজন মাত্রা অনুযায়ী আমরা বলি তাহলেও কিন্তু সেখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে। তাহলে যদি বিয়োজন মাত্রা অনুযায়ী আমি সংজ্ঞাটা বলি, তাহলে কি বলবো না, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হবে বা সম্পূর্ণরূপে আয়নিত হবে তারাই হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং যারা হবে না, আংশিকভাবে হবে বিয়োজিত, তারা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা কিন্তু বিয়োজন মাত্রা অনুযায়ী। আর যে তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী বলি তাহলে সেটা কিন্তু আগেই অলরেডি আমি বলে দিয়েছি, ওটা কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী। তোমরা যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে, সংজ্ঞা আসলে পরে। তাহলে সেক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলবো না, যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে বা সম্পূর্ণভাবে বিয়োজিত হবে। তাহলে এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি যে সম্পূর্ণ বিয়োজন বা সম্পূর্ণভাবে বিয়োজিত হবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা আংশিকভাবে বিয়োজিত হবে, তার মানে আংশিক বিয়োজন ঘটবে। উদাহরণ তোমরা অলরেডি জানো, সুতরাং উদাহরণ আমি আর বললাম না। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেরকম অ্যাসিড হতে পারে, একটু আগে যেগুলো বললাম একই উদাহরণ। যদি অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, সালফিউরিক অ্যাসিড হবে, নাইট্রিক অ্যাসিড হবে। যদি ক্ষারের ক্ষেত্রে বলি তাহলে তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড হবে, পটাশিয়াম হাইড্রক্সাইড হবে। যদি লবণের ক্ষেত্রে বলি তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে, পটাশিয়াম ক্লোরাইড হবে, জিঙ্ক সালফেট হবে। এগুলো সব আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যদি মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আসি তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমাদের অ্যাসিডিক অ্যাসিড হতে পারে, ফর্মিক অ্যাসিড হতে পারে। যদি মৃদুর ক্ষেত্রে আমরা আসি, তো যদি অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি, অ্যাসিডের ক্ষেত্রে আমাদের অ্যাসিডিক অ্যাসিড হতে পারে, ফর্মিক অ্যাসিড হতে পারে, ঠিক। বা যদি আমি H3BO3 বলি, H3BO3 হতে পারে, বা H2CO3 হতে পারে। এগুলো সব আমাদের H2CO3 এর 2, এগুলো সব আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিডের মধ্যে। যদি ক্ষারের ক্ষেত্রে বলি তাহলে মৃদু ক্ষার নেব। মৃদু ক্ষার যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH, যেটা মৃদু ক্ষার। এগুলো সব আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্ষারের ক্ষেত্রে আর অ্যাসিডের ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, এবার কোনো একটা পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা কী করে বুঝবো? আমরা ইকুয়েশন দেখে বা রাসায়নিক সমীকরণ দেখে বা রাসায়নিক বিক্রিয়া দেখে আমরা কী করে বুঝবো যে এই পদার্থটা বা এই যৌগটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষ্য? যেমন ধরো আমি তোকে বললাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি হয়, ধরো সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইড এরকমভাবে ভেঙে যাবে সোডিয়াম প্লাস প্লাস Cl মাইনাস, ঠিক। যদি মৃদু হয়, ধরো মৃদু হয়, যে কোনো একটা মৃদু
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সাপোজ ধরো অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এটা কিন্তু ভাঙবে এইভাবে CH3COO মাইনাস প্লাস H প্লাস। তাহলে আমরা বুঝবো কী করে? এখানে এটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজন, এখানে সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে সম্পূর্ণ বিয়োজন এবং অ্যাসিডিক অ্যাসিডের হচ্ছে আংশিক বিয়োজন। বুঝবো কী করে? বুঝবো হচ্ছে এই অ্যারোটা দেখে, এই অ্যারো দেখে বুঝবো। এই অ্যারো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা তীব্র কোনটা মৃদু। কারণ সোডিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে সিঙ্গেল অ্যারো পাবে, একই দিকে অ্যারো পাবে এবং সেটা পুরোপুরি ভেঙে যাবে। কিন্তু যদি মৃদু হয় তাহলে অ্যারোটা কিন্তু উভমুখী হবে। তার মানে কি, এই দিকেও থাকবে কিছুটা, এই দিকেও থাকবে কিছুটা। এটাকে বলে রিভার্সেবল সাইন, ইংরেজিতে বলে এটাকে রিভার্সেবল সাইন, বাংলায় বলে উভমুখী বিক্রিয়া। তো এরকম উভমুখী সাইন আমরা পাবো, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তার মানে কি, কিছুটা ভাঙবে অ্যাসিডিক অ্যাসিড, কিছুটা ভাঙবে না, কিছুটা থেকেই যাবে। আমরা যখন এটাকে জলীয় দ্রবণে দ্রবীভূত করার চেষ্টা করবো, গলাবার চেষ্টা করব, তখন এটা কিছুটা ভাঙবে কিছুটা ভাঙবে না, মানে আংশিকভাবে বিয়োজিত হবে। ভেঙে কিছুটা অ্যাসিডের আয়ন তৈরি করবে আর কিছুটা হাইড্রোজেন আয়ন তৈরি করবে এবং কিছুটা অক্ষত অবস্থায় থাকবে। ওই জন্য এই সাইনটা দেওয়া হয়, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বা উভমুখী সাইন। এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে আংশিকভাবে বিয়োজিত হয়েছে। এবং সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি সিঙ্গেল অ্যারো থাকে তাহলে সম্পূর্ণ বিয়োজন ঘটেছে। এটা দেখেই আমরা বুঝতে পারবো এই সাইন দেখে যে তোমার এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য না মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মনে রাখতে হবে এই দুটোই কিন্তু আমার তড়িৎ পরিবহন করতে পারবে, তড়িৎ পরিবহন কিন্তু দুটোই করতে পারবে, NaClও পারবে, অ্যাসিডিক অ্যাসিডও পারবে, কিন্তু তফাৎ রয়েছে। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মানে তড়িৎ পরিবহন ক্ষমতাটা খুব ভালো হবে, খুব দ্রুত তড়িৎ পরিবহন করতে পারবে। আর মৃদুর ক্ষেত্রে তার তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু খুব উইক হবে, খুব দুর্বল হবে, করতে পারবে কিন্তু খুব দুর্বল হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আরেকটা ভালো প্রশ্ন আসে তোমাদের, যে ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের মধ্যে তফাৎটা কী? ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তফাৎ কী? দুটোই তো তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু দুটোর তড়িৎ পরিবহন করার পদ্ধতি আলাদা। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে যে ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের মধ্যে কি পার্থক্য? দুটোর ক্ষেত্রেই দুটোই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তড়িৎ পরিবহন করার পদ্ধতি বা মেকানিজম দুটো কিন্তু আলাদা। তো প্রথম যেটা আমি একটু আগেই বললাম যে ধাতুতে কিন্তু ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে পারে। ইলেকট্রন হচ্ছে মেন রেসপন্সিবল বা মেন দায়ী তড়িৎ পরিবহনের জন্য ধাতুতে। অন্যদিকে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু আয়ন তড়িৎ পরিবহন করতে পারে, এখান থেকে কিন্তু ইলেকট্রন কিন্তু রেসপন্সিবল নয়। তাহলে প্রথম তফাৎ আমরা বা ডিফারেন্স যেটা পাবো, ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আয়ন তড়িৎ পরিবহন করে। এক্ষেত্রে আয়ন তড়িৎ পরিবহন করে। 2 নম্বর পার্থক্য কি না, 2 নম্বর পার্থক্য হচ্ছে যে তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের থেকে বহুগুণ বেশি। ধাতুর কিন্তু তড়িৎ পরিবহন করার ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের থেকে বহুগুণ বেশি, আর তড়িৎ বিশ্লেষ্যের কিন্তু অনেক অনেক কম তড়িৎ পরিবহন করার ক্ষমতা ধাতুর থেকে। বোঝা গেল? তাহলে আমি কি লিখব, যে ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা, ধাতুর তড়িৎ পরিবহন করার ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের থেকে বেশি। তড়িৎ বিশ্লেষ্যের, এটা পেটকানা মধ্যে না, সব তড়িৎ বিশ্লেষ্যের থেকে বেশি। অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্যের কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা ধাতুর থেকে কম। তাহলে আমি লিখব তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহন করার ক্ষমতা, তড়িৎ পরিবহন করার ক্ষমতা ধাতুর তুলনায় কম, ধাতুর তুলনায় কম বা ধাতুর থেকে কম, যেটাই লিখবে। 3 নম্বর হচ্ছে তফাৎ। 3 নম্বর তফাৎটা হচ্ছে যে ধাতু কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ধাতু কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু গলাবার কোনো রকম কোনো দরকার পড়ে না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু না গলালে বা না দ্রবীভূত করলে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। এটা কিন্তু কঠিন অবস্থায় কখনোই তড়িৎ পরিবহন করে না। সুতরাং এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যে ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে
পারে। ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে বা তড়িৎ পরিবহন করে। অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে আমি লিখব দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর কি পার্থক্য হতে পারে? আর পার্থক্য হতে পারে যে ধাতুতে যখন তড়িৎ প্রবাহিত হয় এক্ষেত্রে কিন্তু পরমাণুর কোনো রকম কোনো স্থানান্তর হয় না। পরমাণু কেন? কারণ এখানে ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের একটা কনসেপ্ট চলে আসবে। তার মানে কি? পরমাণুর কনসেপ্ট চলে আসবে। সুতরাং ধাতুর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পরমাণুর স্থানান্তর হয় না, ঠিক আছে। আর আয়নের ক্ষেত্রে কিন্তু, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু আয়ন তড়িৎ পরিবহন করে, সুতরাং এক্ষেত্রে কিন্তু আয়নের স্থানান্তর ঘটবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে? ধাতুর ক্ষেত্রে যে পরমাণুর কোনো রকম কোনো স্থানান্তর হয় না, এক্ষেত্রে পরমাণুর কোনো স্থানান্তর হয় না, এক্ষেত্রে পরমাণুর কোনো স্থানান্তর হয় না। অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আয়নের কিন্তু স্থানান্তর ঘটে, এক্ষেত্রে আয়নের স্থানান্তর ঘটে, ঠিক। এই হলো ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। এটা ভালো করে করে যাবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক। তাহলে আজকে এই পর্যন্ত রইল। আমরা অনেক কিছু আজকে পড়লাম এই তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে। এর পরের দিন, পরের ক্লাসে আরও কিছু টপিক বাকি রয়েছে, সেটা পড়াবো। মোটামুটি 2-3টে ক্লাস লাগবে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।